আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং শুনতে চলে এসেছো তোমাদের অতি পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে 3টি ঘটনা, এবং এই 3টি ঘটনাই একদম জমজমাট হতে চলেছে। তাই আর দেরি কিসের? তোমরা হেডফোনটা লাগিয়ে নাও আর চুপটি করে লেপের নিচে ঢুকে যাও। চলো এই শীতের রাতে শুরু করি আমাদের আজকের প্রথম ঘটনা। প্রিয় অমিতদা, কেমন আছো? আমি রোহিত বলছি, ভৌতিক কথার নিয়মিত শ্রোতা। আজকে আমি যে ঘটনাটা তোমার কাছে পাঠাচ্ছি, এটা কোনো গল্প নয়, একেবারেই আমার নিজের চোখে দেখা একটা অভিজ্ঞতা। কিন্তু আমি চাই না জায়গাটা বা অফিসের নামটা তুমি বলো, কারণ বিষয়টা নিয়ে ঝামেলা হোক সেটা আমি চাই না। শুধু এইটুকু বলবো, তখন আমি সরকারি অফিসে দৈনিক ভিত্তিতে কাজ করতাম। আমাদের অফিসটা একটা বড় এলাকা নিয়ে তৈরি। চারপাশে পুরনো কাঁচা সিমেন্ট মেশানো কোয়ার্টার, পেছনে একটা স্টোর রুম, তার পাশেই পুরনো জেনারেটরের রুম, যেটা অনেক বছর ধরেই বন্ধ। দিনের বেলায় সব কিছু খুব সাধারণ লাগে, কিন্তু রাতের শিফটে থাকলে বোঝা যায় জায়গাটা আসলে কেমন। ঘটনাটা প্রায় 7-8 বছর আগের, কিন্তু আজও মনে করলে গায়ে কাটা দেয়। ওই রাতে আমি একা ডিউটিতে ছিলাম না, ছিলাম আমি আর আরও একজন কর্মচারী, বিজয়। বিজয় একটু চুপচাপ মানুষ, বেশি কথা বলে না। সেদিন অফিসের ভেতরে কিছু জরুরি কাগজপত্র সাজাতে হবে বলে আমাদের দুজনকেই রাত জেগে ডিউটি রাখতে হয়। বাইরে তখন শীতকাল, কুয়াশায় পুরো অফিস চত্বরটা ভিজে ভিজে। আলোটা এমনিতেই কম ছিল, তার উপর কুয়াশা মিশে সব কিছু একদম ঝাপসা হয়ে গেছিল। অফিসের গেটের কাছে একটা বড় ধরনের বাতি জ্বলছিল, কিন্তু বাতিটা এমন জলে নেভে যে মনে হচ্ছিল সবসময় মনে হয় কেউ যেন নাড়ছে। আমি আর বিজয় রাতে 10:30টার দিকে কাজ শুরু করি। বিজয় বলল, তুই সামনের ঘরটা দেখ, আমি একটু স্টোর রুম থেকে ফাইল নিয়ে আসি। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। একটু পরে দেখলাম বিজয় ফিরে এসেছে। তার মুখটা যেন চাপা অস্বস্তিতে ঢেকে গিয়েছে, যেন কিছু বলতে চাইছে আবার বলতে পারছে না। আমি জিজ্ঞেস করলাম, এই কী হয়েছে বল? ও শুধু বলল, আরে স্টোর রুমে ঢুকতেই মনে হলো কেউ একদম মাথার ওপরে দাঁড়িয়ে আছে, আলো কম, তাই ঠিক বোঝা যায় না, কিন্তু এমন লাগছিল কেউ তাকিয়ে আছে। আমি হেসে বললাম, ভূত টুত দেখে ফেললি নাকি? ও বলল, ভূত দেখার ইচ্ছে নেই, কিন্তু ওখানে আজ যেতে অস্বস্তি লাগছে। আমি তখনও ব্যাপারটাকে সিরিয়াসলি নিইনি। রাত যত বাড়তে লাগলো, অফিসটা তত নিস্তব্ধ হয়ে গেল। 10টার পর সাধারণত কেউ থাকে না। মাঝে মাঝে দূর থেকে কুকুরের ডাক আসে, আর মাঝে মাঝে রাস্তায় কুয়াশা কেটে গেলে কোনো ট্রাক চলে গেলে তার শব্দটা একটু ভেসে আসে। আমরা কাজ করছিলাম, হঠাৎ দরজার কাছে টুপ টুপ করে শব্দ হলো, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। বিজয় মুখটা তুলে আমার দিকে তাকালো। আমি বললাম, কেউ থাকবে না, হয়তো ইঁদুর। কিন্তু ও বলল, এটা ইঁদুরের শব্দ না রোহিত, কেবল টুপ টুপ জুতো পরে কেউ হাঁটছে। শব্দটা এবার আরও পরিষ্কার শোনা গেল, দরজার ওপাশে যেন কেউ ঘুরে বেড়াচ্ছে। আমি টর্চ নিয়ে বাইরে বেরোলাম। বেরিয়ে দেখি কিছুই নেই, শুধু চারিদিকে কুয়াশা। কিন্তু একটা অদ্ভুত জিনিস, হাওয়া নেই, বাতাস একটুও গতি করছে না, তবুও কুয়াশার ভেতরের একটা ছায়া যেন ধীরে ধীরে নড়ছিল, কিন্তু আমি ঠিকমতো বুঝতে পারছিলাম না। ফিরে এসে দেখি বিজয় চুপচাপ দাঁড়িয়ে আছে। ও বলল, রোহিত, দরজার পাশেই কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম রে। মুখটা দেখা যায়নি, কিন্তু যেন মাথাটা নিচু করে দাঁড়িয়েছিল। আমি বললাম, দেখবি না, আলো কম, চোখে ভুল লাগে। ও মাথা নাড়ল না। ওর মুখে এমন একটা আতঙ্ক ছিল যা আমি কোনোদিনও দেখিনি। রাত তখন মোটামুটি 11:15। আমরা আবার কাজে ফিরে এলাম। কিছুক্ষণ পর হঠাৎ
স্টোররুমের দিক থেকে দরজায় ধাক্কা দেওয়ার মতন শব্দ হলো, ধরাম ধরাম করে। স্টোররুমে অনেক পুরনো ফাইল, টেবিল, ভাঙা আসবাবপত্র থাকে। এগুলো নড়াচড়া করার কথা নয়। আমি উঠে দাঁড়ালাম। বিজয় বলল, ওদিকে যাস না। কিন্তু আমি টর্চ নিয়ে এগোলাম। স্টোররুমের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই একদম ঠান্ডা একটা বাতাস মুখের ওপর লাগলো। শীতকালের ঠান্ডা না, যে ঠান্ডায় শরীরটা হঠাৎ শিউরে ওঠে। দরজাটা একটু ফাঁক ছিল, তো আমি ধীরে ধীরে ঠেলে খুললাম। ভেতরে ঢুকতেই দেখি টেবিলের উপর থাকা একটা পুরনো ফাইল মেঝেতে পড়ে আছে, কিন্তু যেভাবে পড়েছে তাতে মনে হলো কেউ জোরে ছুঁড়ে ফেলেছে। ভেতরটা দেখে আধো অন্ধকার মনে হচ্ছিল কেউ একটা ঘরের কোনায় দাঁড়িয়ে তাকিয়ে আছে। আমি টর্চ ঘোরালাম, কেউ নেই, কিন্তু তবুও সেই তাকিয়ে থাকার অনুভূতিটা যাচ্ছিল না। আমি দ্রুত বেরিয়ে এসে দরজাটা বন্ধ করে দিলাম। বিজয় বলল, তুই দেখলি না কেউ নেই, তবু এমন লাগছিল? আমি চুপ করেই রইলাম। রাত বাড়ছিল আর আমাদের ভয়টাও বাড়ছিল। 12টার সময় হঠাৎ অফিসের পেছনের দিক থেকে একটা চাপা কাশির মতন শব্দ এলো, একেবারে মানুষের মতন। কিন্তু সেই কাশিটা এমনভাবে এলো যেন কানের কাছে দাঁড়িয়ে কেউ কাশল, অথচ দূর দিয়ে শোনা গেল। বিজয় উঠে দাঁড়িয়ে বলল, এটা আর নর্মাল না। আমরা দুজনেই কাজ থামিয়ে বাইরে বেরোলাম। ঠিক পেছনের দিকেই ওই জেনারেটর রুমটা। অনেক বছর আগেই সেখানে নাকি শুনেছিলাম এক কর্মচারীর মৃত্যু হয়েছিল, এটা সবাই জানে, কিন্তু কেউ সেটা নিয়ে কথা বলে না। লোকটা রাতে একা জেনারেটর দেখতে গিয়েছিল আর অক্সিজেনের অভাবে মারা গিয়েছিল। তারপর থেকে রাতে ওই ঘরের দিকে কেউ যায়ও না। তো আমরা যখন হাঁটছিলাম, হঠাৎ মনে হলো না পিছন থেকে কেউ একটা ধীরে ধীরে আমাদের পায়ের নকল করছে। মানে আমরা এক পা ফেলছি আর ঠিক তারপরেই টুপ করে একটা আওয়াজ, যেন কেউ একেবারে আমাদের পেছনে এসে হাঁটছে। আমি টর্চের আলো পেছনে ফেলতেই দেখি কিছুই নেই, শুধু কুয়াশার ভেতরে একটা কালো আকৃতি 2 সেকেন্ডের জন্য দাঁড়িয়েছিল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি যা দেখলাম সত্যি কিনা। হঠাৎ বিজয় চিৎকার করে উঠল, ও দেখ, ও দেখ। দেখি জেনারেটর রুমের ভাঙা জানলার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু নিশ্চিত মানুষ না, কারণ দাঁড়িয়ে থাকা সেই ছায়াটা একটুও নড়ছে না, পুরোপুরি স্থির, যেন জীবনের কোনো অস্তিত্বই নেই। আমরা দুজনই স্থির হয়ে গেছি। ঠিক তখনই ধাম করে জেনারেটরের রুমের ভেতর থেকে কিছু পড়ে গেল, যেন লোহার কিছু। আমরা দৌড়ে অফিসের ঘরে ফিরে এলাম। ভেতরে ঢুকতেই দরজা নিজে নিজেই হালকা চাপ দিয়ে বন্ধ হয়ে গেল। বিজয় কাঁপতে কাঁপতে বলল, রোহিত, রাতটা শেষ না হওয়া পর্যন্ত আমরা কোথাও যাচ্ছি না। ঠিক সেই সময় বাইরের কুকুরগুলো আচমকা হাউমাউ করে ডাকতে শুরু করলো। বিশ্বাস করবে না, এমনভাবে কুকুর সাধারণত কখনোই ডাকে না, আর তখনই ডাকে যখন কিছু অস্বাভাবিক টের পাই। ফোনে সিগন্যাল পাওয়া যাচ্ছে না। আমি বারবার চেষ্টা করলাম, কিন্তু নো নেটওয়ার্ক দেখাচ্ছিল, অথচ অফিসের ভেতরেই নেট সবসময় ভালো থাকে। রাত প্রায় 1টা বাজে। আমরা দুজনই ক্লান্ত, আতঙ্কে গা অবশ। হঠাৎ দেখি অফিসের ভেতরের করিডোর দিয়ে হালকা আলো চলে গেল, যেন কারোর হাতে টর্চ আছে। আমরা ভাবলাম হয়তো কোনো সিকিউরিটি গার্ড এসেছে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল আজ রাতে অন্য কেউ ডিউটিতে নেই। যেটা দেখলাম সেটা মানুষের মতন আকৃতি, কিন্তু আলোটা শরীর থেকে আলাদা হয়ে নড়ছিল। মানে আলো এগোচ্ছে কিন্তু ছায়াটা পিছিয়ে থাকছে। আমরা ভয়ে একদম নিঃশব্দ। 2 মিনিট পরেই শুনি কারোর হাঁটার শব্দ, আবার সেই টুপ টুপ শব্দ। এবার না শব্দটা করিডোর পেরিয়ে ঠিক দরজার সামনে এসে থেমে গেল। আমরা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছি। দরজার ওপারে যেন কেউ দাঁড়িয়ে, কিন্তু দরজা খোলার সাহস নেই। হঠাৎ
দরজার নিচের ফাঁক দিয়ে কালো ছায়ার মতন কিছু ঢুকে মেঝেতে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করলো। বিজয় চিৎকার করে উঠে দরজাটা বন্ধ করে দিল। ছায়াটা মিলিয়ে গেল ঠিক 3 সেকেন্ডে। এই 3 সেকেন্ড আমার জীবনের দীর্ঘতম সময়। রাত তখন মোটামুটি 1:30। পুরো অফিস এলাকা এমন নিস্তব্ধ যেন কোনোদিন মানুষ ছিল না। কিন্তু হঠাৎ সেই একই কাশির শব্দ, কিন্তু এবার ঠিক আমাদের ঘরের ভেতর থেকে। বিজয় চেয়ার থেকে লাফিয়ে উঠল। আমরা দুজনে টর্চ জেলে চারিদিকে তাকালাম। কেউ নেই, ঘরটা একেবারে খালি। কিন্তু কাশিটা যে ঠিক আমাদের পেছনেই ছিল সেটা নিশ্চিত। এবার আমি সত্যি আর থাকতে পারছিলাম না। আমরা ঠিক করলাম ভোর না হওয়া পর্যন্ত বাইরে বসবো। অফিসের গেটের কাছের বাতিটার দিকে দাঁড়িয়ে আমরা দুজন কাঁপছিলাম শীতে, ভয়ে বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর বাতিটা টিম টিম করে বন্ধ হয়ে গেল, আবার নিজে নিজে জ্বলে উঠল। আমরা দাঁড়িয়ে আছি। হঠাৎ মনে হলো আমাদের পেছনে ঠিক কেউ দাঁড়িয়ে আছে। আমরা দুজনেই ঘুরে তাকালাম। পেছনে কেউ নেই, কিন্তু মাটিতে দুজনের ছায়ার পাশে তৃতীয় একটা ছায়া পড়ে আছে, অথচ সেখানে কোনো মানুষ নেই। ভোরের আলো ফুটতেই ছায়াটা মিলিয়ে গেল। সেদিন ভোরবেলা আমরা বাড়িতে ফিরে আসি, কিন্তু দুজনের কাউকেই কিছু বলতে হয়নি। আমাদের মুখের ভাবই বলে দিচ্ছিল আমরা ভয়ঙ্কর কিছু দেখেছি। ওই ঘটনার কয়েক মাস বিজয় রাতে কাজই করেনি। আজও যখন ওই অফিসের রাতের শিফট থাকে, মানুষ বলে তার হালকা কাশি আর পায়ের শব্দ শোনে। কে জানে, হয়তো সেই মানুষটা আজও জেনেটার রুম থেকে বেরোতে পারেনি। এটাই আমার ঘটনা অমিতদা, এটা কোনো গল্প না। এ আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। চাইলে এটা ভৌতিক কথায় শোনাতে পারো, তবে জায়গার নামটা বলো না। তবে তুমি পুরো জায়গার নামটা বলতে পারো, যে ঘটনাটা কলকাতায় ঘটেছে। একদম, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিনা, তাদের বলছি একদম নির্দ্বিধায় শেয়ার করে দাও। আমাদের এখানে ঘটনা পাঠানো একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি আমার নাম বলছি না, কারণ এই ঘটনার পর আমি বুঝেছি কিছু জায়গার কথা বলা মানে মানুষকে বিপদে ঠেলে দেওয়া। এই ঘটনার সময় আমি ছিলাম একদম একা। আর এই ঘটনাটা ঘটেছিল রাতের শেষ এক লোকাল ট্রেনে, যার সময় ছিল 11:07। যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন আমি মনে করেছিলাম দেরিতে ট্রেন ধরার জন্যই হয়তো এমন পরিস্থিতিতে পড়েছি। কিন্তু পরে বুঝেছি এটা দেরি, ভাগ্য বা কাকতালীয় নয়। একটা নির্দিষ্ট কিছু আমাকে ওই ট্রেনটায় উঠিয়েছিল। আর সেই জিনিসটার জন্যই আজও রাতে একা ট্রেনের জানলার দিকে তাকাতে ভয় পাই। মনে হয় ওই চোখ দুটো আবার দেখা দেবে। তো ঘটনাটা তোমাকে আমি বলি প্রায় 10 বছর আগের, কিন্তু আজও পরিষ্কার মনে আছে প্রত্যেকটা মুহূর্ত, যেন গতকালই ঘটেছে। অমিতদা, তুমি ভয় পেও না, আমি সব সত্যি কথা বলছি। কোনো অতিরঞ্জিত কিচ্ছু নেই, কোনো কল্পনা নেই। তুমি পড়লে বুঝবে এটা বানিয়ে বলা সম্ভব না, কারণ ট্রেনের মতন জায়গায় একজন মানুষ যা দেখে বা শোনে সেটা বাড়িয়ে বলার মতন পরিবেশই থাকে না। চারপাশে লোহার শব্দ, রাতের ফাঁকা প্ল্যাটফর্ম, দূরে ধরে নাও আলো নিভে যাওয়া বাল্ব, আর 3-4 জন ক্লান্ত যাত্রী। এই হলো বাস্তব পরিবেশ। আর সেই পরিবেশের মধ্যেই এমন কিছু দেখেছিলাম যে একদম মানুষের মতন, কিন্তু মানুষ নয়। সেদিন অফিস থেকে দেরি হয়ে গিয়েছিল। শীতে দিন ছোট হয় বলে অফিস থেকে বেরোতে বেরোতেই 8টা বেজে যায়। তারপর একটু কাজের জন্য এক সহকর্মীর বাড়িতে গিয়েছিলাম, সেটা থেকেই দেরি হয়ে যায় আরও। তাই 11:07 শেষ লোকালে উঠতে বাধ্য হলাম। স্টেশনটা তখন অনেকটাই ফাঁকা, শুধু লাইন ধরে কয়েকটা শুয়ে থাকা কুকুর আর মাঝে মাঝে 2-1 চাওয়ালা তার স্টল গুটোচ্ছে। প্ল্যাটফর্মের আলো খুব জোরালো নয়, কিন্তু বাল্ব ঝিমঝিম করছে।
আর দূরের অংশগুলো প্রায় অন্ধকারে ঢেকে আছে। স্টেশনের ওপর দিয়ে শীতল বাতাস বইছিল। সে বাতাসে ট্রাকের ওপর শুকনো পাতাগুলো উঠছিল, আর সেই শব্দটা এতটা নিস্তব্ধতার মধ্যে অদ্ভুতভাবে জোরে শোনা যাচ্ছিল। আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সময় দেখলাম 11:04। ট্রেন আসতে 3 মিনিট বাকি। দূরে সিগন্যালের আলো স্থির হয়ে আছে, বাতাসে হালকা কুয়াশা। আমি ভাবছিলাম ট্রেনে উঠে সিট পেলে ভালো হয়, যেহেতু রাতের ট্রেন বলে সাধারণত ফাঁকাই থাকে। ট্রেন আসার আগের মুহূর্তে একজন মনে হলো পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে, কিন্তু তাকিয়ে দেখি প্ল্যাটফর্ম ফাঁকা। শুধু একটা কালো কুকুর চুপচাপ বসে আমাকে দেখছে। চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল ছিল, কিন্তু আমি ওইসব নিয়ে মাথা ঘামাইনি। 11:07 ট্রেনটা ঢুকলো। শব্দটা প্রথমে দূর থেকেই আসছিল ধীরে ধীরে, তারপর বড় হয়ে পুরো প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ল। ট্রেনের কামরাগুলো বেশিরভাগ খালি, আর একদম মাঝের কামরাটাতে আমি উঠলাম। ভেতরে দেখলাম 2 জন লোক বসে আছে। একজন জানলার কাছে আতশোয়া হয়ে, আর একজন কোণে বসে মোবাইল দেখছে, আর কারো উপস্থিতি নেই। আমি সিটে বসলাম। ট্রেন ছাড়তেই কেমন যেন একটা অদ্ভুত শীতলতা ভর করল কামরার ভেতরে। যদিও ট্রেনের ভেতরে সাধারণত এত ঠান্ডা থাকে না, কিন্তু সেদিন সেই ঠান্ডার সঙ্গে একটা চাপা ভারী অনুভূতি হচ্ছিল, যেন অজানা কিছু যাত্রা শুরু করেছে আমাদের সঙ্গে। ট্রেনটা চলতে শুরু করলো। প্রথম কয়েক মিনিট সবকিছু ঠিক ছিল। আমি জানলার পাশে তাকিয়ে দেখছিলাম অন্ধকারে দ্রুত পাল্টে যাওয়া আলো ছায়ার খেলা। মাঝে মাঝে দূরে লাইট পোস্ট দেখা যাচ্ছে, আবার তা অন্ধকারে হারিয়েও যাচ্ছে। তারপর প্রথম অস্বাভাবিক ঘটনা ঘটল। হঠাৎ ট্রেনটা মাঝপথে থেমে গেল। কোথাও কোনো স্টেশনের কাছেও নেই। চারিদিক নিস্তব্ধ, অন্ধকার কুয়াশা। সেই 2 যাত্রীর একজন উঠে জানলার বাইরে তাকিয়ে বলল, লাল সিগন্যাল পড়েছে বুঝি। ট্রেন থেমে থাকা সাধারণ ঘটনা, তাই আমি ভাবলাম জাস্ট টেকনিক্যাল। কিন্তু তখনই শুনতে পেলাম ট্রেনের একদম পেছনের কামরা থেকে যেন কোনো ধাতব জিনিসে আঘাত করার শব্দ, যেন কেউ লোহার রড দিয়ে কামরার বডিতে ঢুকছে, আর সেই আওয়াজ 3 বার করে হচ্ছে। প্রথমবার আমি ভাবলাম হয়তো ট্রেনের কোনো অংশ সমস্যায় পড়েছে বা গার্ড কিছু করেছে, কিন্তু যে তীব্র নীরবতার মধ্যে সেই শব্দটা এসেছিল সেটা মানুষের মতন লাগেনি। কিছুক্ষণ পর ট্রেনটা আবার ধীরে চলা শুরু করলো। এবার যে জিনিসটা দেখলাম না, সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ের মুহূর্তগুলোর মধ্যে একটা। জানলার বাইরে হঠাৎ একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। হ্যাঁ, ট্রেন যখন প্রায় 20-25 কিমি গতিতে এগোচ্ছে, তখন সেই মহিলা একদম রেল লাইনের ধারে দাঁড়িয়ে আর আমাকে দেখছে। মুখের উপর চুল নেমে আছে, সাদা ধূসর রঙের একটা শাড়ি, শরীর অস্বাভাবিক স্থির, যেন বাতাস বা ট্রেনের গতি তাকে নড়াতে পারছে না। আমি প্রথমে ভেবেছিলাম ভুল দেখছি, তাই চোখ মুছে আবারও তাকালাম। এবার দেখলাম সে ট্রেনের সমান্তরালে ছুটছে। ট্রেন যত দ্রুত এগোচ্ছে সেও ততটা এগোচ্ছে, কিন্তু তার পা নড়ছে না। তার নিচের অংশটা যেন মাটির সঙ্গে মিশে আছে, আর শরীরটা শুধু ট্রেনের গতির সঙ্গে ছুটে চলেছে। আমি না হঠাৎ দাঁড়িয়ে গেলাম। ভয় আর ধাক্কায় বুকটা ধরফর করছে। আমি পাশের লোককে ডাকতে যাব, ঠিক তখনই মহিলাটা মাথা উঁচু করে তার চুল সরালো, আর তখনই আমি তার মুখ দেখলাম। মুখ নেই, একদম নেই। যেমন ভেজা কাপড় দেওয়ালে চেপে বসালে কোনো আকৃতি বোঝা যায় না, ঠিক তেমন। শুধু একটা অংশ একটু ভেতরে গর্তের মতো। আমি এতটাই ভয় পেলাম যে চিৎকার করতে পারছিলাম না। ঠিক সেই সময় ট্রেনের আলো তার মুখে পড়ল, আর আমি দেখলাম সে আমাকে সরাসরি দেখছে। চোখ নেই, মুখ নেই, কিন্তু ডুবে থাকা মুখের গর্ত যেন আমার দিকে সোজা তাকিয়ে আছে। ঠিক তখনই ট্রেনটা আবার জোরে ঝাঁকি খেল, আর আলো কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। আলো ফিরে আসতেই দেখি বাইরে অন্ধকার ছাড়া কিচ্ছু নেই, মহিলাও নেই। আমি ভাবলাম হয়তো মানসিক ভুল, আলোর খেলা, কিন্তু পরের ঘটনাটা
সিদ্ধান্ত নাই আমার ভুল নয়, বাস্তবেই কিছু একটা রয়েছে। ট্রাকশন মোটর থেকে হঠাৎ একটা গম্ভীর শব্দ হলো, আর ট্রেন আবার থেমে গেল। এবারে একদম অদ্ভুত জায়গায়, একটি ছোট্ট অচেনা ট্রেন থামার মতো জায়গায় নয়। চারিদিকে জঙ্গল, কোনো সাইনবোর্ড নেই। দুজন যাত্রী এবার একটু ঘাবড়ে গেল। আমি জানলার কাছে গিয়ে তাকাতেই যাচ্ছিলাম, ঠিক তখনই দেখলাম একটা হাত জানলার ঠিক গ্রিলে, লম্বা অস্বাভাবিক একটা হাত উঠে এসে গ্রিলটা ধরল। হাতটা এতটাই লম্বা যে মনে হচ্ছিল কনুই থেকে নিচের অংশে হাড় নেই, শুধু নরম কিছু শক্ত পেশি, আর তাতে শুকনো কালো দাগ। আঙ্গুলগুলো না অস্বাভাবিকভাবে বাঁকা। হাতটা গ্রিল চেপে ধরল। আমি আসনে জমে গেলাম। তারপর যেন কেউ খুব ধীরে ইচ্ছে করে গ্রিলটাকে 3 বার টান দিল, খরাত খরাত করে। ট্রেনের অন্য দুজন যাত্রী এবার দাঁড়িয়ে গেল। তারা ভয়ে কিছু বলছে না। আমি টর্চটা বের করে গ্রিলের দিকে আলো দিলাম। আলো পড়তেই দেখি গ্রিলে কোনো হাত নেই, কিন্তু গ্রিলের লোহার ওপর 5টা স্পষ্ট দাগ, যেন কেউ খুব চাপ দিয়ে ধরেছিল। এরপর আবার শুনলাম সেই ধাতব কাঠির শব্দ। এবার কামরার একদম ওপরের দিক থেকে যেন ছাদে কেউ হাঁটছে। তারপর হঠাৎ পাশের কামরার দরজার কড়াটা খুলে গেল। আমরা 3 জনই হতভম্ব। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালাম। সেখান থেকে যেন কিছু একটা কালো ছায়া ভেতর থেকে উকি দিল। মানুষ নয়, আকার নেই, শুধু একটা গাঢ় অন্ধকার। তারপর সেটা ধীরে ধীরে দরজা থেকে সরে গেল, কিন্তু যাওয়ার সময় যেন পুরো কামরাটা ঠান্ডা করে দিয়ে গেল। সেই 2 যাত্রীর একজন হঠাৎ বলে উঠল, ভাই নামতে হবে, ট্রেন থেকে নামো। কিন্তু বাইরের চারপাশে অন্ধকার জঙ্গল, ট্রেনের নিচে বিদ্যুতের লাইন, আর ছায়াটা যেন ঠিক দরজার বাইরে দাঁড়িয়ে। ট্রেন প্রায় 5 মিনিট থেমে রইল। তারপর এক ঝটকায় আবার চলতে শুরু করলো। ট্রেন যত এগোচ্ছিল ততই অনুভূতি হচ্ছিল কেউ কামরার ছাদ থেকে নেমে আমাদের মাথার উপরে নড়াচড়া করছে। এরপর ট্রেন যখন পরের স্টেশনটায় ঢুকলো, তখনই আমরা 3 জন লাফিয়ে নেমে গেলাম। এবং যা অবাক করলো সেটা হচ্ছে সেই মহিলাটাকে আমরা আবার দেখলাম স্টেশনের শেষ প্রান্তে দাঁড়িয়ে। এবার সে পুরোপুরি স্থির। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপরে যখন আমার চোখ খুলল, আমি তখন স্টেশনের ওয়েটিং রুমে শুয়ে আছি। আমার বাড়ির লোক সেখানে চলে এসেছে, কারণ সেই সময় আমাদের এই পাড়ার একজন সেই খবর দিয়েছিল। আমি জানি না সেদিন আমাদের সঙ্গে কি হলো বা কেনই হলো। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শুনিও। আমি অপেক্ষায় থাকবো তোমার কাছে এই ঘটনাটা শোনার জন্য। তো বন্ধুরা, এই ছিল একটা শেষ লোকাল ট্রেনের ঘটনা। আশা করছি প্রত্যেক ঘটনার মতন এই ঘটনাটিও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। ভালো না খারাপ সেটাও জানিও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আমি আমার নাম বলছি না, কারণ এই ঘটনাটা শুধু আমার না, এই গ্রামের আরও 2 জনের সঙ্গেও ঘটেছিল। তাই আমি চাই না কেউ এই ঘটনাটা শুনে জায়গাটা খুঁজে বের করতে যাক, কারণ জায়গাটা এখনও আছে। রাতের পর যদি কেউ ভুল করে সেদিকে চলে যায় তাহলে কি হতে পারে তা আমি নিজের চোখে দেখেছি। তাই অনুরোধ করছি দাদা, স্থানের নামটা কারোর সঙ্গে বলবে না। অনেকেই নাকি ঘটনা শুনে জায়গা খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু এই ঘটনার জায়গাটা এমন যেখানে দিনের বেলাতে দাঁড়ালে বুক ধড়ফড় করবে। আর আমি সেদিন রাতের বেলাতে একা ছিলাম সেই বাঁশঝাড়ের পাশে। সেদিন বুঝেছি মানুষের ভয়টা সবচেয়ে বেশি যে জায়গায় তৈরি হয় সেটা হলো যে জায়গায় আগে কখনো ভয় পাইনি। হঠাৎ একদিন সেখানেই এমন কিছু দেখলাম যা মানুষ হতে পারে না, অথচ তার উপস্থিতি একদম মানুষের মতন। অথচ চোখ নেই, মুখ নেই, শুধু একটা
হাঁপ ধরা শ্বাস আর টানে টানে চলা শরীরের ভারী শব্দ, যেন কারোর পা নেই। পায়ের জোড়া ঘষতে যাচ্ছে মাটির ওপর, শুকনো বাঁশপাতার ভেতর। আর সেই শব্দটা একবার শুনলে জীবনে ভুলবে না। আগেই বলেছি, আমি আমার নাম বলছি না, গ্রামের নামও না। শুধু এইটুকু জানাও যথেষ্ট দাদা, যেটা সত্যি ঘটনা আমার সঙ্গে সেদিন ঘটেছিল। সে থেকে আজ প্রায় 20 বছর কেটে গেছে, কিন্তু চোখ বন্ধ করলেও আমি আজও শুনতে পাই কেউ বাঁশবাগানের পেছনে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে, যেন কেউ কষ্ট করে গলার ভেতর থেকে বাতাস বের করে দিচ্ছে। আর আমি দাঁড়িয়ে আছি উঠোনে টর্চ হাতে। আমি ভাবছি মানুষগুলো কোথায় গেল, কে আমাকে ডাকলো, কেন ডাকলো, কে জানলার গ্রিল ধরে 3 বার টান দিল। যদিও আমি জানি চারপাশে কেউ নেই, কেউ থাকবার কথাও না, কারণ যে জিনিসটা সেদিন বাঁশঝাড়ের পাশে দাঁড়িয়েছিল সেটা মানুষ ছিল না। ঘটনাটা শুরু হয় সন্ধ্যের পর। তখন শীত পড়তে শুরু করেছে, দিন ছোট, আলো নিভে এসেছে গ্রামের পথঘাটে। 1-2টা লণ্ঠন চলছে দূরে, কুকুরগুলো বসে আছে মুড়ির দোকানের সামনে। আমি তখন গ্রামে একাই থাকি, পুরনো বালি টালির ঘর, কাঠের দরজা, পাশেই বিশাল এক বাঁশবাগান। ছোট থেকে আমি ওই বাঁশঝাড় দেখে বড় হয়েছি, কখনো ভয় পাইনি। রাতেও দৌড়তে গেছি বন্ধুদের সঙ্গে। কিন্তু সেই দিন জানি না কেন বিকেল থেকেই মনে হচ্ছিল কেউ বাঁশগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে। আমি দাঁড়িয়ে উঠোনে ঝাড় দিচ্ছিলাম, তখনই প্রথম দেখি ছায়াটা নড়ল, খুব অল্প, খুব হালকা, যেন পাতার আড়ালে কেউ দাঁড়িয়ে শরীরটাকে নড়ালো। প্রথমে ভাবলাম কোনো পাখি বা বেজি হবে, কারণ শীতে এইসব দেখা যায়। কিন্তু তারপরেই যে শব্দটা পেলাম সেটা কোনো পশুর শব্দ ছিল না। খুব চাপা গলায় কেউ যেন বলল, এই শোনো। শব্দটা এমন ছিল যেন কেউ আমার ঠিক পাশেই দাঁড়িয়ে ফিসফিস করছে। কিন্তু দাঁড়ানো সম্ভব নয়, কারণ চারিদিকে একদম ফাঁকা। আমি তৎক্ষণাৎ টর্চটা ধরলাম আর বাঁশঝাড়ের দিকে আলো ফেললাম। আলো পড়তেই 1 সেকেন্ডের জন্য মনে হলো কেউ দৌড়ে ভেতরে ঢুকে পড়ল, কিন্তু সেটা এত দ্রুত হলো যে বোঝা গেল না সেটা মানুষ ছিল নাকি ছায়া। আমি ডাকলাম, কে আছো ওইদিকে? কোনো উত্তর নেই, শুধু শুকনো বাঁশপাতার ওপর দিয়ে হালকা কিছুর চলার শব্দ। আমার কুকুর ভোলানাথ তখন উঠোনেই ছিল। সাধারণত সে কোনো আওয়াজে দৌড়ে বাইরে চলে যায়, কিন্তু সেদিন দেখলাম সে উল্টো দিকের খাটের নিচে ঢুকে লেজ গুটিয়ে বসে আছে। আমার ডাকেও বেরোলো না। আমি প্রথমে বুঝলাম কিছু একটা ঠিক নেই। সন্ধ্যের আলো নামতে নামতেই প্রায় অন্ধকারে ঢুকে গেল চারিদিক। আমি বাড়ির ভেতর যেতে যাব, ঠিক তখনই আবার একটা শব্দ, এই এখানে এসো। এবার না গলার আওয়াজটা স্পষ্ট, মানুষ যেমন ডাকলে মাথা তুলে টাকাতে ইচ্ছে হয় ঠিক তেমনই, কিন্তু কোনো উষ্ণতা নেই, কোনো সাধারণ মানুষের মতন স্বাভাবিক ভাব নেই, বরং ঠান্ডা নিস্তেজ, যেন বরফের মধ্যে ডুবে থাকার গলার আওয়াজ। এরপর যা দেখলাম সেটা আমি কোনোদিনও ভুলে থাকতে পারিনি। বাঁশঝাড়টার ঠিক সামনে 3-4 হাত দূরত্বে একজন অদ্ভুত আকৃতি দাঁড়িয়েছিল। শরীরের চারপাশ থেকে যেন ধুলো উঠছে। এমন নয় যে ঝড় বইছে, বরং তার শরীর থেকেই ধুলো ঝরছে। সবচেয়ে অদ্ভুত ছিল তার হাত। মানুষের হাতের মতো হলেও আঙ্গুলগুলো লম্বা, অস্বাভাবিক লম্বা, যেন কোনো কারণে হাতগুলো টেনে বড় হয়ে গেছে। চোখের জায়গায় 2টো গভীর কালো গর্ত, একদম ফাঁকা, যেন কেউ ঠিক ওই গর্ত দিয়ে শ্বাস নিচ্ছে। আমি দৌড়ে বাড়ির দরজার দিকে গেলাম, কিন্তু দৌড়ানোর সময় শুনতে পেলাম কিছু একটা বাঁশপাতার উপর দিয়ে টেনে টেনে হাঁটছে। মানুষের মতো নয়, পায়ের ঘষতে যাওয়া শব্দ, যেন কোনো ভারী শরীর 2টো পা দিয়ে চলতে পারছে না, বরং গোড়ালিগুলো দিয়ে মাটি টেনে এগোচ্ছে। আমি দরজা বন্ধ করে দিলাম ভেতর থেকে। তারপর শুনলাম জানলার গ্রিলে প্রথমবারের টানের শব্দ। এরম করে 3 বার হলো। সেই টানটা যেন মানুষের নয়, ঠিক অদ্ভুতভাবে গ্রিলটা যেন বেঁকিয়ে তুলতে চাইছে। আমি ভয়ে চিৎকারও করতে পারছিলাম না। ঘরের ভেতর আলো নিভিয়ে বসেছিলাম, এমন আলো যা 1 সেকেন্ডে নিভে যেতে পারে। কিন্তু তখন মনে হচ্ছিল আলো জ্বলছে। আমার শরীর পুরো ভারী হয়ে গেল,
আমার কুকুরটাও পর্যন্ত খাটের নিচ থেকে বেরোলো না। ভোরের আলো ফুটল প্রায় 5টা নাগাদ। পাখির ডাক শুনে দরজাটা খুললাম। তারপর বাঁশবাগানের দিকে তাকাতেই গায়ের রোম খাড়া হয়ে গেল। উঠোন থেকে বাঁশঝাড়ের দিকে পর্যন্ত মাটির উপর দুটো সরু লাইন, যেন কারো পা নেই, বরং হাঁটতে হাঁটতে নিজের শরীর টেনে নিয়ে গেছে মাটির উপর দিয়ে। এটা দেখে তো আমি ভয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। এরপর কখনো রাতে সেখানে যাইনি, এমনকি সন্ধ্যের পর ওই দিকটা দেখতেও ভয় লাগে। অনেকেই বলে ওটা চোখের ভুল, আলো ছায়ার খেলা। আমি তাদের সঙ্গে সেটা নিয়ে কখনো তর্ক করিনি। যদি তাদের সঙ্গে ঘটতো তারাই বুঝতো যে আসল কাহিনীটা কি, কারণ আমি তো সেদিন স্পষ্ট দেখেছিলাম। এমন না যে শুধু আমি শব্দ শুনেছি, আমি নিজেও শব্দ শুনেছিলাম, নিজের চোখে দেখেছিলাম। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করবো কিনা তারা আর একদম দেরি না করে শেয়ার করে দাও। চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে স্বপ্না বাজাল, সেকেন্ড কমেন্ট করেছে এসকে আরাফুল হোসেন, থার্ড কমেন্ট করেছে অর্ঘ্য জানা। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে অন্তিম স্যাড মোমেন্ট মলি পাল, দীপ মণ্ডল, নন্দিনী রয়, সঙ্গীতা মজুমদার, সুস্মিতা চরণ, অঞ্জলি মণ্ডল, রাকেশ, শঙ্কর চক্রবর্তী, এমডি মন, শান্তনু ভট্টাচার্য, মৌসুমী ব্লগস লিখেছে ভৌতিক কথা অ্যানিমেশন চ্যানেলে কবে ভিডিও দেবে অমিত ভাই? আমার ছেলে ঋষভ তোমার ভৌতিক কথা অ্যানিমেশনের চ্যানেলের ভিডিও দেখার জন্য ওয়েট করছে অনেক দিন ধরে, খুব তাড়াতাড়ি আসবে। তারপরে কমেন্ট করেছে শিহাব শাফির উদ্দিন, লিখেছে কি ভয়ঙ্কর থাম্বনেল বাপরে, তাও চলে আসলাম অমিতদা একদম। তারপরে কমেন্ট করেছে পম্পা মহন্ত, পাপড়ি দোলা, শামিমা রাড়ি, রত্না রয়, কুণাল সরকার, অভিজিৎ দাস রয়, মলাই চক্রবর্তী লিখেছে প্রথম নানের ঘটনাটা দুর্দান্ত লেগেছে দাদা, কিন্তু আরও দুটো ঘটনা ইউনিক হয়েছে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে বিবেক বর্মন, টিনা শর্মা, ডিজে ব্লগার অনিশ, অঞ্জলি মণ্ডল, জবা দেবী, বাবার এসকে, উষিতা রয় লিখেছে চলে এলাম দাদা তোমার জাদুকরী কণ্ঠে ভৌতিক ঘটনা শুনতে। শীতের রাতে জানি আজকের এপিসোডটা জমে যাবে। আজকের 3টে ঘটনাই একদম ইউনিক আর অসাধারণ লেগেছে, স্পেশালি দ্বিতীয় ঘটনাটা শুনে বেশ ভয় লাগলো। অনেকদিন পরে তোমাদের সুমধুর কণ্ঠে আবারও আমার হাতের লেখার ঘটনাটা শুনে ভীষণ আনন্দ পেলাম। অসংখ্য ধন্যবাদ দাদা, আমার লেখা ঘটনাটা আরেকবার সিলেক্ট করার জন্য নিহাদিকেও অশেষ ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে সোমা দাস, সুমন্ত দাস, মহাসিনা বেগম, সাগর, সম্রাট ঘোষ, জিৎ দাস, নিবেদিতা হালদার, দীপিকা দাস, তন্নি হালদার লিখেছে শীতের হাওয়ায় যেমন গাটা শিরশির করে, ভৌতিক কথার ঘটনা শুনলে শরীরটা গরম হয়ে যায়, থ্যাংক ইউ। সমীর লিখছে হ্যালো অমিতদা, কানে হেডফোন লাগিয়ে তোমার ঘটনা শুনছি। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে শিল্পা চ্যাটার্জি, মিষ্টি ঘোষ, অর্ণব, উষিতা দাস। তারপরে কমেন্ট করেছে রোহিত সাঁতরা, জয় দাস, অরূপ বালা, কবিতা সরকার, কার্তিক সাহা। এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।